আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা ফিরোজ। আমি সিনথিয়া রহমান। পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল যন্ত্র রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি পাত্র বসানো হয়েছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পরমাণু শক্তি দিয়ে অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করে শান্তি প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। দক্ষিণাঞ্চলে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। পরমাণু শক্তিতে রূপান্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ধারাবাহিকতায় কন্যা শেখ হাসিনার হাত ধরে রূপপুরে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার দুটি ইউনিট তৈরি হচ্ছে। 2023 সালে প্রথম ইউনিট এবং 2024 সালে দ্বিতীয় ইউনিট চালু হবে। এ কাজের অংশ হিসেবে আজ বসল প্রথম পারমাণবিক চুল্লি। এই প্রকল্পে সহায়তা করেছে রাশিয়ান ফেডারেশন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন করার মূল কাঠামো এই চুল্লি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি ও অগ্রগতির জন্য পরমাণু শক্তিকে ব্যবহার করার প্রত্যয় জানান। পরমাণু শক্তির একটা অংশ হিসেবে বাংলাদেশ আজকে আমি বলবো আমরা সেখানে একটা স্থান আমরা করে নিতে পারলাম, এবং সেটা শান্তির জন্য। এটাই হচ্ছে বাস্তবতা, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরমাণু শক্তি আমরা আমাদের এই শান্তির জন্য ব্যবহার করছি। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন হবে, সেই বিদ্যুৎ গ্রাম পর্যায়ে মানুষের কাছে যাবে, মানুষের আর্থসামাজিক উন্নতি হবে। ভবিষ্যতের চাহিদা মাথায় রেখে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনে সরকারের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়া হয়েছে। একটা কিছু করতে গেলে এত সমালোচনা, নানাভাবে নানাজনে কেউ বুঝে না বুঝে অনেক কথা বলে ফেলে, অনেক কথা লিখে ফেলে, অনেক টকশোতে অনেক কথাও হয়, টক মিষ্টি ঝাল মিশিয়ে বহু কথা হয়। এটা তো বাংলাদেশের একটা নিয়ম। বাংলাদেশ ঘনবসতিপূর্ণ, এখানে বর্জ্য ব্যবস্থাপনা করা সম্ভব নয়। কাজে আমাদের যে চুক্তি হয় তাতে এটাও নিশ্চিত করা হয় যে বর্জ্য ব্যবস্থাপনা সবসময় রাশিয়া নিজেই করবে। এখানে প্রায় 3 থেকে 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থা আমরা করেছি। অর্থাৎ এই রিঅ্যাক্টরের কাছে বা একেবারে ভিতরে যারা কাজ করবে তাদেরও অভিজ্ঞতা দরকার, ট্রেনিং দরকার। ঠিক তার বাইরে আবার আর এক স্তরে যারা আছে তাদের দরকার। আবার সেই সাথে সাথে পুরো এলাকাটা, সেখানেও 2 স্তরের একটা নিরাপত্তা ব্যবস্থা আমরা কিন্তু নিয়ে নিচ্ছি। দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য জায়গা খোঁজা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা দক্ষিণাঞ্চলে জায়গা খুঁজছি। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। আগামী নির্বাচন কমিশন সার্চ কমিটির মাধ্যমে গঠিত হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, কমিশন গঠনে আইন প্রয়োজন হলেও এখন তার সময় নেই। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই নিয়ে দেখুন জুলহাস কবিরের রিপোর্ট। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্সে এসে আইনমন্ত্রী তাই কমিশন গঠনে সরকারের পরিকল্পনার কথা জানান। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আর বিতর্কের সুযোগ নেই। হয়তোবা সার্চ কমিটির যে গেজেট এটা আইন নয়, কিন্তু যেহেতু সকলের কনসেনসাসে হওয়া, মহামান্য রাষ্ট্রপতি এটা করেছেন, এটা আইনের কাছাকাছি। ইট হ্যাজ অলরেডি গট দ্য স্যাংশন অফ এ ফোর্স অফ ল। তো সেই কারণেই এইটা দিয়ে এবার হবে, এবং তারপরে ইনশাল্লাহ আইনে চলে যাব। আইনমন্ত্রী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মদতদাতাদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিশন কিন্তু প্রতিহিংসামূলক নয়। এই কমিশন হচ্ছে যে বিকৃত ইতিহাসকে ফেলে দিয়ে সত্য যে ইতিহাস সেটাকে সঠিক পথে চালিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সেটা সম্বন্ধে জ্ঞাত করা। এটা অত্যন্ত নিরপেক্ষ এবং গুরুত্বপূর্ণ পদে আধিষ্ঠ ব্যক্তিদের নিয়েই এটা করা উচিত। তো সেই সব কারণে এটার অবকাঠামোগত যে আলাপ আলোচনা সেটা শেষ করে এটাকে কি পর্যায়ে রূপ দেওয়া যায় সেই ব্যাপার কাজ চলছে। এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সাংবাদিকদের অযথা মামলা দিয়ে যেন হয়রানি না করা হয় সেজন্য আইন মন্ত্রণালয় কাজ করবে। প্রসিকিউশনকে আমার বলা আছে যে ডিএসএ মামলায় যেন সাংবাদিকদের শুধু হয়রানি করার জন্য যেন প্রথমেই গ্রেফতার না করা হয়। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।
আওয়ামী লীগকে বিদায় করে সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, যে নির্বাচনে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠন করবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই হাসিনা সরকারকে আর কোনো মতেই কোনো সময় দেওয়া যাবে না। সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নির্বাচন দিতে হবে, যে নির্বাচনে জনগণ তাদের পছন্দ মতো সরকার তৈরি করবে, পার্লামেন্টে। নির্বাচন কমিশনের গঠন আইন প্রণয়ন জরুরি হলেও তা করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এ অবস্থায় নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে দেশব্যাপী অরাজকতা ও প্রাণহানিরও আশঙ্কা করছেন তিনি। আগারগাঁয়ে ইসি কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি আরও বলেন, সার্বজনীন ভোটাধিকার প্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন ও গণতন্ত্রের প্রতি আস্থা আনতে আইন করা জরুরি। নির্বাচন কমিশন জটিল অসুখে আক্রান্ত মন্তব্য করে এর চিকিৎসায় একজন ডাক্তার নয়, মেডিকেল বোর্ড গঠন করতে হবে বলেও মত তার। গত 50 বছরের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নিয়োগের আইন প্রণয়ন করা হয়নি। এটা বাধ্যতামূলক হলেও সব ক্ষমতাসীন সরকার এটা লঙ্ঘন করেছে। নির্বাচন কমিশন গঠন, নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন ব্যবস্থাপনা সম্পর্কে সমঝোতা না হলে দেশব্যাপী অরাজকতা ও প্রাণহানির আশঙ্কা করি, যা মোটেই কাম্য নয়। রাজধানীর বনানী থানার মাদক আইনের মামলায় চিত্রনায়িকা পরিমণি স্থায়ী জামিন পেয়েছেন। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত এই আদেশ দেন। শুনানি শেষে আদালত প্রাঙ্গণে অসুস্থ হয়ে পড়েন পরিমণি। তার আইনজীবী জানান, তার প্রেশার লো আর আদালতের ভেতরে ভিড়ের কারণে পরিমণি কিছুটা অসুস্থ হয়ে পড়েন। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, পরিমণি সঠিক সময়ে না এসে আদালত অবমাননা করেছেন। রাজধানীর বনানী থানার মাদক আইনের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অভিযোগপত্র দেওয়ার পর রোববার আদালতে হাজিরা দিতে আসেন চিত্রনায়িকা পরিমণি। শুনানি শেষে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় এক নারী পুলিশ সদস্যের কাঁধে মাথা রেখে এজলাস থেকে নেমে গাড়িতে এসে ওঠেন আলোচিত এই চিত্রনায়িকা। এদিন আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করেন পরিমণি। শুনানি শেষে পরিমণি সহ অপর দুই আসামি আশরাফুল ইসলাম দীপু এবং কবির হোসেনের জামিন মঞ্জুর করে আদালত। 50,000 টাকা বন্ডে উনাকে জামিন দিয়েছে একজন স্থানীয় একজন জিম্মাদার এবং 50,000 টাকার বন্ড। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, নির্ধারিত সময়ে না এসে আদালত অবমাননা করেছেন পরিমণি। আমরা বলেছি, যেহেতু এটা মাদকের মামলা, তার কাছ থেকে প্রায় 18.5 লিটার মদ এবং তার কাছে 4 গ্রাম আইস এবং এলএসডি পাওয়া গেছে। অতএব একটা ভয়ঙ্কর ধরনের মাদক। আমরা এই জামিনে আমরা বিরোধিতা করেছি। একটার সময় আদালতে এসেও সেখানে আসামি উপস্থিত ছিল না এবং সেখানে কোনো তাকে যে ফ্রেশ জামিন নিতে হবে সে কোনো জামিনের দরখাস্ত ছিল না। রাস্তায় যানজটের কারণে পরিমণির আদালতে পৌঁছতে দেরি হয়েছে বলে জানান তার আইনজীবী। আমার নির্দেশ ছিল 12টার আগে যেন তিনি বিজ্ঞ আদালতে প্রবেশ না করেন। সেই অনুপাতে উনি বাসা থেকে যখন বের হওয়ার পর অনেক জ্যামে পড়ে যাওয়ায় একটু লেট হয়ে গেছে বিজ্ঞ আদালতে উপস্থিত হতে। গেল 4 আগস্ট রাতে রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে পরিমণিকে আটক করে র্যাব। এ সময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য জব্দ করা হয়। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। আগামী বছর জানুয়ারির মধ্যে 16 কোটি ডোজ টিকার ব্যবস্থা করছে সরকার, এমনটা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের মোট জনসংখ্যার 70% বেশি মানুষকে আগামী এপ্রিলের মধ্যে টিকার আওতায় আনা হবে। এই প্রতিশ্রুতিও দেন মন্ত্রী। একই সাথে 12 থেকে 17 বছর বয়সীরাও শিগগিরই টিকা পাবে বলে সংবাদ সম্মেলনে জানান স্বাস্থ্যমন্ত্রী। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। সারা দেশে নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রাখতে বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহ করছে সরকার। রাজধানীতে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে এ পর্যন্ত টিকা এসেছে 7 কোটি 22 লাখ। প্রথম ডোজ টিকা নিয়েছেন 3 কোটি 61 লাখ ও দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন 1 কোটি 79 লাখ মানুষ। 10 থেকে 15 লক্ষ টিকা প্রত্যেক দিন দিতে হবে। আগামী বছর জানুয়ারির মধ্যে কেনা এবং বিভিন্ন উৎস থেকে 16 কোটি টিকা আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 16 কোটি টিকা আমাদের কাছে জানুয়ারিতে থাকবে সব মিলিয়ে। আমি মনে করি এর থেকে বেশিও হতে পারে। যদি 12 কোটি আমরা
মার্চের মধ্যে দিতে পারি, এপ্রিলে দিতে পারি, তাহলে পরে 70%-এর বেশি লোককে আমাদের টিকা দেওয়া হয়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেয় অনূর্ধ্ব 18 বয়সীরাও জন্মসনদের মাধ্যমে শিগগিরই টিকা পাবেন বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। টিকা মজুদ আছে 60 লক্ষ, এবং 60 লক্ষ টিকা আমরা 30 লক্ষ ছেলে মেয়েদেরকে দিব, কারণ আমরা সেকেন্ড ডোজ হাতে রেখে দিব, পুরোটা দিয়ে দিব না। এবং আবার যখন যদি ফাইজার টিকা আসে তখন আবার বৃদ্ধি করব, এবং আমরা দিব 12 থেকে 17 বছর বয়সের ছেলে মেয়েদেরকে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরো 14 জনের মৃত্যু ঘটেছে। এ নিয়ে দেশে করোনার মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 27,688 জনে। একই সময় নতুন শনাক্ত হয়েছে 481 জন সহ মোট শনাক্ত রোগের সংখ্যা দাঁড়ালো 15,62,359 জন। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। দেশে উদ্বেগজনক হারে বেড়েই চলেছে মানসিক রোগীর সংখ্যা। করোনাকালে শারীরিক অসুস্থতা, কাজ হারানো ও আর্থিক ক্ষতির কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন অনেকেই। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বিশেষজ্ঞরা বলেছেন, শারীরিক সুস্থতার মতো মনের সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের কাছে মনের কষ্টের কথা বলার পাশাপাশি প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিস্তারিত থাকছে নাজির ফরাজের রিপোর্টে। গেল বুধবার রাতে নিজের ফেসবুকে আই কুইট ফর এভার স্ট্যাটাস লিখে পৃথিবীর মায়া ছেড়ে যাওয়ার পথে পা বাড়ান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তানভীর আলম তুষার। পরে জানা যায়, করোনাকালে অনলাইনে জুয়া খেলায় আসক্ত হয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ নিয়ে তার পরিবারে অশান্তি দেখা দেয়। এক পর্যায়ে হতাশাগ্রস্ত হয়ে ফের ভুল পথে পা বাড়ায়। চিকিৎসকরা বলছেন, করোনাকালে স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা মোবাইল ফোনে বেশি মাত্রায় আসক্ত হওয়ার পাশাপাশি নানা অনৈতিক কাজে জড়িয়ে পড়েছিল, যার ভয়াবহ পরিণতি মানসিক সমস্যা। ঘরে ঘরে মানসিক সমস্যা। এখন করোনাকালে বাচ্চারা অত্যাধুনিক মোবাইল সেট পেয়েছে, ল্যাপটপ পেয়েছে, তারা অনলাইনে ক্লাস করেছে, কিন্তু তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে। ঘন্টার পর ঘন্টা দেখা গেল সেটাতে ডুবে আছে। বাচ্চাদের যে মনস্তাত্ত্বিক সমস্যা প্রচুর বেড়ে গেছে। 2018-19 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে বলা হয়, দেশে 17% প্রাপ্তবয়স্ক মানুষ এবং 14% শিশু মানসিক সমস্যায় আক্রান্ত। করোনাকালে এটি ভয়াবহ রূপ নিয়েছে। কারো ব্যবসা ধসে গেছে, কারো চাকরি চলে গেছে, কারো বেতন কমে গেছে, কারো বাল্যবিবাহ হয়ে গেছে, কেউ পারিবারিক সহিংসতার শিকার হয়েছে, কেউ কেউ ধর্ষণের শিকার হয়েছে, শিশুরা নিপীড়নের শিকার হয়েছে। সমস্ত কিছুতেই মানসিক স্বাস্থ্য বিপর্যয় ঘটেছে। গবেষণা বলছে, দেশে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা নিয়ে মানুষ এখনো উদাসীন। যাদের রোগ হয়ে গেছে তারা কিন্তু অনেকের নিজের চিকিৎসার জন্য আসবে না, স্বজনদের, আত্মীয় স্বজনের দায়িত্ব তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া। সুখী মন পেতে হলে প্রত্যেকটা নেগেটিভ ঘটনার ভেতর থেকে পজিটিভ ঘটনাকে খুঁজে বের করতে হবে। একটু রিল্যাক্সেশন, একটু শ্বাস নেওয়া, একটু আনন্দ ফুর্তি করা, পরিবারের সদস্যদের সাথে একটু শেয়ার করা, বন্ধু বান্ধবদের সাথে কষ্টের কথা শেয়ার করা, কোনো চাপে আছি সেটাকে শেয়ার করা, রেগুলার 1 ঘন্টা বা 40 মিনিট হাঁটা অথবা এক্সারসাইজ করা অথবা জগিং করা অথবা মেডিটেশন করা। বলা হচ্ছে 95% মানসিক রোগী চিকিৎসা নেন না, তাই সমস্যা আরও প্রকট হচ্ছে। মনের চিকিৎসা নিয়ে কুসংস্কার ও ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে সুস্থভাবে বেঁচে থাকার পরামর্শ মনোরোগ বিশেষজ্ঞদের। নাজিব ফরাজি, RTV, ঢাকা। বিউটি পার্লারে ত্বক বা চুলের যত্ন নেওয়ার পরিবর্তে নিজের ক্ষতি করছেন না তো? পাড়ায় পাড়ায় গজে ওঠা বেশিরভাগ পার্লারে ব্যবহার হচ্ছে মানহীন প্রসাধনী। অনুসন্ধানে দেখা যায়, দেশের পার্লারগুলোতে নকল আর ভেজাল প্রসাধনী সরবরাহ করে চকবাজারের কিছু পাইকার। ভেজাল প্রসাধনী নিয়ে জাহিদ রহমানের ধারাবাহিকের আজ 4র্থ পর্ব ছবি তুলেছেন নিজামুদ্দিন। সহায়তা করেছেন সিটি রিপোর্টার শেখ ফরিদ। যে কোনো আনন্দ অনুষ্ঠানে যেতে তো বটেই, অনেকে নিজের যত্ন নিতেও নিয়মিত পার্লারে যান। ত্বক, চুল বা নখের যত্নের জন্য তরুণ তরুণী থেকে মাঝবয়সীরা ভিড় করেন বিউটি পার্লার বা সেলুনে। সাজুগুজুতে সব মনোযোগ থাকলেও কজন খবর রাখেন প্রসাধনীর মানের, আর এই সুযোগটাই কাজে লাগায় অসাধু ব্যবসায়ীরা। পাড়া মহল্লার বিউটি পার্লারে ব্যবহার হয় দেশি বিদেশি নানা নাম আর ব্র্যান্ডের প্রসাধনী।
এর কতগুলো আসল বা মানসম্মত তার উত্তর খোদ পার্লার মালিকেরও জানা নেই। নকল প্রোডাক্টসের কারণে আমাদের মুখের মধ্যে বরণ হচ্ছে বা অনেক রকম ছোট ছোট ঘামাচির মতো দানা দেখা যাচ্ছে, স্কিনে দাগ পড়ে যাচ্ছে, মেস্তার মতো একটা আবরণ পড়ে যাচ্ছে। এটা কপি হয়ে থাকলে গোটা হয়ে যায়, আবার ফেস অন্যরকম হয়ে যায়, বরণ টরণ বাইরে। বাংলাদেশে তো একটা নতুন জিনিস বাইরের দেশে বেরোর সাথে সাথেই কপি হয়ে যায়। সো কপিটা আমরা মেইনলি হচ্ছে মেড ইন জিঞ্জিরা হয়, যেটাকে আমরা চায়না বললেও ভাবে যে এটা মানে মেড ইন জিঞ্জিরা। সো মেড ইন জিঞ্জিরা তো মানে ছোট চায়না। আর চকে যেটা হচ্ছে যে সরাসরি আমরাই দেখতেছি, আমি মানে নট শিওর চকে অবশ্যই অরিজিনাল ব্যবসায়ীরাও আছে, কিন্তু বেশি যেটা হচ্ছে আমরা কিন্তু তৈরি করতেছি। এরা যদি আপনার চুলে দিয়ে ব্যবহার করে কালারটা কিনে তারা চুলা নষ্ট হয়ে যাবো গা, কিংবা যে যদি ফেসিয়ালটা করে গেলাম এর গালে স্কিনটা যে সবটা নষ্ট হয়ে যাবো গা। পার্লারগুলোতে প্রসাধনী আসে রাজধানীর চকবাজারের পাইকারি বাজার থেকে। দোকানে দোকানে শোভা পাওয়া এসব প্রসাধনীর বেশিরভাগেরই নেই অনুমোদন, নেই আমদানিকারক বা মেয়াদ উত্তীর্ণের তারিখ। এসব প্রসাধনী কোথায় তৈরি হয় তার সদুত্তরও দিতে পারেন না পাইকাররা। এখানে প্রচলিত আসলের ভিড়ে নকলি যত মুনাফা। একই রকম বানান যায়, কিন্তু গ্র্যান্ডটা আপনার অন্যরকমে থাকবে। যেগুলো বাংলাদেশে তৈরি হয় ওগুলো হলো 100 টাকা 110 টাকা বিক্রি হয়, আর যেগুলো অরিজিনাল থাইল্যান্ডের ওগুলো 245 250 260। পার্লারে যারা চালায় তারা নিয়ে যায় ঢাকার বাইরে। নকল পণ্য উৎপাদনকারীরা বরাবরই আড়ালে। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে ভেজাল পণ্য জব্দ আর দোকানির সাজা হলেও আসল কারিগররা পার পেয়ে যান। ফলে নকল আর ভেজাল পণ্যের অভিশাপ থেকে মুক্তি মেলে না ক্রেতার। জাহিদ রহমান, RTV, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। তারা গণতন্ত্রের পথে না হেঁটে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে পথ খুঁজছে। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। বিএনপি মুখে যত কথাই বলুক, আগামীতে তারা নির্বাচনে আসবে বলেও মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি জানে নির্বাচন ছাড়া ক্ষমতার হাত বদলের অন্য কোনো বিকল্প নেই। মুখে তারা যতই বলুক নির্বাচনে তারা আসবে। দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষা এবং সমর্থক কর্মীদের রোষানল থেকে বাঁচতে হলে নির্বাচনে তাদের আসতেই হবে। দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে জঙ্গিরা অনলাইনে সক্রিয় আছে। তারা রাতে মণ্ডপে হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। সকালে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে কেন্দ্রীয় পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সংবাদ সম্মেলনে কথা জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ঝুঁকি মুক্তভাবে দুর্গাপূজা উদযাপন করা যাবে। সে সঙ্গে মণ্ডপে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। বিস্তারিত জুবাইর স্যারের রিপোর্টে। সোমবার থেকে শুরু হচ্ছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবছর সারা দেশে 32,000 ও ঢাকায় 238টি মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে। এসব মণ্ডপে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সকালে ঢাকেশ্বরী মন্দিরে সেই নিরাপত্তা ব্যবস্থা দেখতে আসেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, মন্দিরে হামলার ঝুঁকি নেই, তবে জঙ্গিরা অনলাইনে সক্রিয় থাকায় আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। তারা অনুরোধ করছে যে রাত্রেবেলা তোমরা যখন পুলিশ থাকবে না, মানুষজন কম থাকবে, সেই সময়টা বেছে নাও। হ্যাঁ, যে কোনো একটা মণ্ডপে হামলার জন্য মানে তোমরা তৈরি হও। এ ধরনের নানাবিধ প্রচারণা তারা চালাচ্ছে, কিন্তু তাদের প্রচারণায় কে উদ্বুদ্ধ হয়ে কোনো কিছু করছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। মণ্ডপে সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান ডিএমপি কমিশনার, অন্যথায় কঠোর অবস্থানে যাবে পুলিশ। পূজা মণ্ডপে যেই আসবেন প্রত্যেকেই অনুগ্রহ করে হ্যান্ড স্যানিটাইজ করার ব্যবস্থা রাখবেন এবং মাস্ক না পরে কেউ পূজা মণ্ডপে আসবেন না। আমাদের যেখানে পুলিশ উপস্থিত থাকবে সেখানে আমরা মাস্ক ছাড়া কাউকে ঢুকতেই দিব না। এদিকে করোনার কারণে মণ্ডপের বাইরে কোনো ধরনের উৎসব করছে না হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। শুধুমাত্র পূজায় সীমাবদ্ধ থাকবে সকল আয়োজন। ঢাকেশ্বরী মন্দিরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় পূজা উদযাপন কমিটি। গতবার যে বিধিনিষেধগুলো ছিল সেটা থাকবে। এখানে আমাদের
কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা বা ভিজে সেট বাজানো, কোনো ধরনের এই জাতীয় কিছু থাকবে না। দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা। এসব ঘটনার নিন্দা জানায় পূজা উদযাপন কমিটি। উৎসব আঙ্গিকে যেটুক দরকার সেটুক থাকবে। জুবায়ের সানি, RTV, ঢাকা। আগামী 16 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিন নেওয়া সন্তোষজনক হলে 17 অক্টোবর থেকে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। সংক্রমণ রোধে করোনার মধ্যে গণরূপ ব্যবস্থা বন্ধে কর্তৃপক্ষকে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছেন সব ছাত্র সংগঠন। করোনার কারণে প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে শুরু করে। সকাল 8টা থেকে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা নিজ নিজ হলে ওঠেন। তবে যেসব আবাসিক শিক্ষার্থীরা করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন তাদের স্বাস্থ্যবিধি মেনে টিকার সনদ ও বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকে দেখিয়ে হলে প্রবেশ করতে দেয়া হয়। আমাদের এই ছেলেরাও বলল যে স্যার আমরা সবাই সচেতন আছি এবং সবাইকে হেল্প করব, যদি কেউ বাদ করে থাকে আমরা বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন প্রদান কেন্দ্র আছে সেখানে নিয়ে তাদেরকে ভ্যাকসিনের আওতায় আনবো। 16 তারিখের মধ্যে যদি সকলকেই টিকা কার্যক্রমের আওতায় আনতে পারি, সাপোর্ট স্টাফ সহ এবং এমনকি ডাইনিংয়ের যারা সাহায্যকারী আছে তাদেরকেও, তাহলে আমরা শ্রেণী কার্যক্রমটি 17 তারিখ থেকে যেভাবে পূর্বে একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে সে মোতাবেক আমরা হয়তোবা ক্লাস শুরু করতে পারবো। দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও 211 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে 164 জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 47 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 967 জনে। ঢাকার 41টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন 795 জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 172 জন। এবছর ডেঙ্গুতে 76 জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে ফ্রি ফায়ার গেমসের অনুমতি পেতে হাইকোর্টে আবেদন করেছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিঙ্গাপুরের গ্যারেনা অনলাইন প্রাইভেট লিমিটেড। বিকেলে শুনানি শেষে এই বিষয়ে আদেশের জন্য আগামী 26 অক্টোবর দিন ধার্য করেছেন বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ। রিটকারী ব্যারিস্টার হুমায়ুন কবির পলব RTVকে জানান, এদেশে গেমটির অনুমতি না থাকার পাশাপাশি সামাজিক অবক্ষয় শঙ্কায় ফ্রি ফায়ার, পাবজি সহ বেশ কয়েকটি অনুমতিহীন অনলাইন গেম ও সাইট বন্ধের বিষয়টি আদালতে উপস্থাপন করা হয়েছে। আদালত কি আদেশ দেয় তার উপরই নির্ভর করছে এদেশে গেমটি চলবে কিনা। যেহেতু কোম্পানিটি সিঙ্গাপুরে ইনকর্পোরেটেড এবং বাংলাদেশে তাদের কোনো অফিস নাই এবং কোনো পারমিশন নাই, তো আইনগতভাবে তাদের এই মামলায় পক্ষভুক্তির কোনো সুযোগ নাই এইভাবে। এবং একই সাথে এখানে কি ধরনের ব্যবসা করেন, কত টাকার ব্যবসা করেন, কত টাকার লেনদেন হয় এবং ট্যাক্স ভ্যাট দেন কিনা সরকারকে, এই বিষয়ে তারা কোনো কিছুই প্রকাশ করেননি, অর্থাৎ তারা গোপন রেখেছে। এই বিষয়টি অবশ্যই তাদের প্রকাশ করতে হবে এবং নিয়ম অনুযায়ী তাদেরকে এখানে পক্ষভুক্তির আবেদন করতে হবে। এই বিষয়টি আমরা আজকে তুলে ধরেছি। মাইলিশ রক্ষায় মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে উপকূলীয় বিভিন্ন নদীতে। জেলেদের নিষেধাজ্ঞা মানাতে তৎপর আছে প্রশাসন। জেলেদের অভিযোগ 6 দিনেও খাদ্য সহায়তা পাননি তারা, তাই পেটের দায়ে নদীতে নামতে হচ্ছে তাদের। শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জে ইলিশ ধরার অপরাধে 98,000 মিটার জাল ও 30 কেজি মাছ সহ 83 জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও পুলিশ। এদিকে জেলার ভেদরগঞ্জে ইলিশ রক্ষা অভিযানে জেলেরা হামলা করেছে, এতে 2 পুলিশ সদস্য সহ 4 জন আহত হয়েছে। এ সময় নদীতে পড়ে নিখোঁজ হন একজন। গেল 6 দিনে চাঁদপুরে 73 জেলেকে আটক করা হয়েছে। ভোলাতেও নদীতে অভিযান চালাচ্ছে প্রশাসন। খুলনায় বিস্ফোরক মামলায় হেফাজত নেতা মামুনুল হকের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সকালে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ SM আশিকুর রহমান এই নির্দেশ দেন। এর আগে পুলিশি পাহারায় মামুনুল হককে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ শামীম আহমেদ পলাশ জানান, মামুনুল হকের বিরুদ্ধে সোনারাঙ্গা থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় আজ সাক্ষ্য নেয়ার দিন ছিল, কিন্তু সাক্ষী উপস্থিত না হওয়ায় আগামী 22 নভেম্বর পরবর্তী দিন নির্ধারণ করা হয়। সেই সঙ্গে মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 2013 সালে খুলনা মহানগরীর পাওয়ার হাউস মোড় এলাকায় বোমা বিস্ফোরণ ও পুলিশের উপরে হামলার ঘটনায় মামলা হয়।
জয়পুরহাটের ক্ষেতলালে 200 টাকা চুরির অপবাদে আনিকা নামে এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। গেল শনিবার বিকেলে ক্ষেতলাল উপজেলার ধনতলা বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত চা বিক্রেতা আবু বক্কর ও তার স্ত্রী বেলি বেগমকে আটক করে পুলিশ। স্থানীয়রা জানান, ধনতলা বাজারে চা বিক্রেতা আবু বক্করের স্ত্রী বেলি বেগম 200 টাকা চুরির অভিযোগে ওই শিশুকে গাছের সঙ্গে বেঁধে 1 ঘন্টা নির্যাতন করেন। টাকা চুরির বিষয়টি অস্বীকার করে চিৎকার করে কাঁদতে থাকে শিশুটি। এ সময় স্থানীয় একজন ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে বিষয়টি ছড়িয়ে যায়। বিমা খাতের উন্নয়নে অবদান রাখতে সবাইকে কাজের প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাসিম উদ্দিন। দুপুরে ময়মনসিংহ টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জোনের বিমা দাবির চেক প্রদান ও প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে কোম্পানির সহকারী ভাইস প্রেসিডেন্ট মুশফিকুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাহার উদ্দিন মজুমদার, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট সিরাজ উদ্দৌলা সহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় 3 শতাধিক গ্রাহকের মাঝে বিমা দাবির 4,25,00,000 টাকার চেক তুলে দেওয়া হয়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের টিকার ডোজ সম্পূর্ণকারীদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মালয়েশিয়া। প্রাপ্তবয়স্ক 90% মানুষের করোনা টিকা সম্পূর্ণ হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এদিকে কাতার ও ইসরায়েলের 4,800 স্বাস্থ্যকর্মীর ওপর পরিচালিত গবেষণায় দেখা যায় 1 মাস সর্বোচ্চ সুরক্ষা দেয় ফাইজারের টিকা। তবে 1 মাস পর প্রতিরোধ ক্ষমতা কমতে থাকায় বুস্টার ডোজের কথা ভাবছেন গবেষকরা। বিশ্বজুড়ে একদিনের ব্যবধানে আবারও কমেছে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা। গেল একদিনে বিশ্বে করোনায় 5,500 মানুষের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছে 3.5 লাখের বেশি। প্রাণঘাতী এই ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা 4,86,000 ছাড়িয়েছে। এখন পর্যন্ত বিশ্বে মোট শনাক্ত 23,83,00,000-এর বেশি। পাকিস্তানের পরমাণু বোমার জনক ও বিখ্যাত বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদির খান মারা গেছেন। রোববার মারা যান তিনি। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। শারীরিকভাবে অসুস্থ আব্দুল কাদির খান স্থানীয় একটি হাসপাতালে ভর্তি ছিলেন। রোববার ভোরে তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হয়। এদিকে কাদির খানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী পারভেজ খাত্তাক। তার মৃত্যুকে পাকিস্তানের জন্য বড় ধরনের ক্ষতি বলেও আখ্যায়িত করেন তিনি। 1936 সালে ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভূপালে জন্মগ্রহণ করেন বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদির খান। পরে 1947 সালে দেশভাগের পর পরিবারের সাথে তিনি পাকিস্তানে চলে যান। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভি সব বিনোদন মূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।